অবশ্যই আছে। ধরুন সংস্কৃত ভাষার একটি শব্দ হল হস্ত, যার অর্থ হাত। হস্ত? হুম। সাধারণ মানুষের কাছে এই হস্ত উচ্চারণ করাটা একটু কঠিন এবং সময় সাপেক্ষ, যুক্তবর্ণ আছে এখানে। তাই প্রাকৃত ভাষায় মানুষ এটাকে সহজ করে বলতে শুরু করল হত্থ। হস্ত থেকে হত্থ। হ্যাঁ, যুক্তবর্ণ ভেঙে সহজ হয়ে গেল। পরবর্তীতে এই হত্থ শব্দটি কালের বিবর্তনে আরও সহজ হয়ে আধুনিক বাংলা এসে হয়ে গেল হাত। হস্ত থেকে হত্থ আর হত্থ থেকে হাত, অসাধারণ। ঠিক একইভাবে সংস্কৃত ধর্ম প্রাকৃতে হয়ে গেল ধম্ম এবং কর্ম হয়ে গেল কম্ম। এভাবেই কঠিন ব্যাকরণের শাসন থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষ নিজেদের প্রয়োজনে ভাষাকে সহজ করেছে। এই উদাহরণগুলো পুরো প্রক্রিয়াটাকে একদম আয়নার মতো পরিষ্কার করে দিচ্ছে। কিন্তু প্রাকৃত থেকে কি সরাসরি আধুনিক বাংলা ভাষার জন্ম হয়ে গেল, নাকি এর মাঝে আরও কিছু ধাপ ছিল? ভাষার বিবর্তন তো আর একদিনে ঘটে না। প্রাকৃত ভাষার পর আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ধাপ পার হতে হয়েছে। প্রাকৃত ভাষা থেকে ধীরে ধীরে পালি এবং অপভ্রংশ নামক দুটি নতুন ভাষার স্তর তৈরি হয়। অপভ্রংশ? হ্যাঁ, এই অপভ্রংশের বিস্তারকাল ধরা হয় মোটামুটি অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। ভাষাতাত্ত্বিক ইতিহাসে এটা একটা স্বীকৃত সত্য যে আমাদের এই বাংলা ভাষা মূলত অপভ্রংশের নিকট ঋণী। অপভ্রংশ। এই শব্দটার অর্থ তো সাধারণত বিকৃত বা যা মূল রূপ থেকে ভ্রষ্ট বা নষ্ট হয়ে গেছে বোঝায়, তাই না? হ্যাঁ, শাব্দিক অর্থ অনেকটা সেরকমই। আমাদের তথ্যসূত্রেও ঠিক এই কথাটাই লেখা আছে যে সাধু বা শুদ্ধ ভাষা থেকে যে ভাষা খানিকটা বিকৃত হয়ে গেছে সেটাই অপভ্রংশ। এটা একটা অদ্ভুত প্যারাডক্স বা বৈপরীত্য তৈরি করছে না? কেমন বৈপরীত্য? মানে আমরা আমাদের মাতৃভাষাকে এত সম্মান করি, ভালোবাসায় ভরিয়ে রাখি, অথচ সেই ভাষার মূল উৎসের নাম কিনা বিকৃত ভাষা। শুনতে একটু অদ্ভুত লাগলেও ভাষাতত্ত্বের গভীর বাস্তবতায় এটাই সত্য। আসলে বিকৃতি বলতে এখানে নেতিবাচক কিছু বা খারাপ কিছু বোঝানো হচ্ছে না। এটা নির্ভর করে কে দেখছে তার উপর। আচ্ছা, মানে পণ্ডিতদের ভিউ পয়েন্ট থেকে। একদম। কট্টর ব্যাকরণবেদ বা পণ্ডিতদের কাছে যখন কোনো শব্দের আদি রূপটা ভেঙে যায়, তখন তারা সেটাকে বিকৃতি বা অপভ্রংশ হিসেবে চিহ্নিত করেন। কিন্তু যারা ভাষাতত্ত্ব নিয়ে কাজ করেন বা সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখলে, এটাই হলো ভাষার বেঁচে থাকার প্রধান শর্ত, বিবর্তন। রাইট।